নমস্কার, এবিপি আনন্দের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। সন্ধেবেলায় একবার আমরা লাইভ করেছিলাম সিও দপ্তর অর্থাৎ নির্বাচন কমিশন দপ্তরের সামনে সিপিএমের অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং তাকে কেন্দ্র করে এখানে যা জমায়েত হয়েছিল তার ছবি আমরা তুলে ধরেছিলাম। এখন রাত 10টা বেজে গেছে, কিন্তু আমরা প্রথমে দেখাই যে এখনো পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে এবং সিপিএমের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বামফ্রন্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সারা রাত ধরে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি তারা চালাবেন। কারণ তাদের দাবি ছিল যে তাদের ডেপুটেশন গ্রহণ করতে হবে, এখানকার যিনি আধিকারিক আছেন অর্থাৎ সিইও তাকে গ্রহণ করতে হবে, কিন্তু সিইও তিনি আসেননি। সেই কারণে তারা সারা রাত ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কিন্তু যে ঘটনা ঘটল, আমরা দেখলাম যে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় পুলিশের সঙ্গে মতবিরোধ তৈরি হলো বাম নেতাদের, এবং কখনো কখনো মনে হচ্ছিল যে যে কোনো মুহূর্তে পুলিশ হয়তো তাদের আটক করার পথে যাবে। এবং আমরা দেখলাম যে এই যে চত্বরটা রয়েছে এখানে পুলিশ একটা সময় বিশাল পরিমাণে তারা জমায়েত করলেন এবং সেখানে তারা গাড়ি নিয়ে এসে এই গোটা এলাকাটা ঘিরে ফেলেছিলেন। তাদের দাবি ছিল যে এখানে অবস্থান বিক্ষোভ করা যাবে না, কারণ তাদের যুক্তি হলো যে যেহেতু এই অঞ্চলটা 144 ধারা এবং কোনো অনুমতি নেওয়া হয়নি, তাই অনুমতি না নিয়ে এখানে কোনো সমাবেশ করা যাবে না। মোহাম্মদ সেলিমের সঙ্গে দফায় দফায় পুলিশ কর্তাদের কথা হয়, বারবার সিপিএমের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালাবে, যদি তারা মনে করে, পুলিশ যদি মনে করে তাহলে তাদেরকে আটক করতে পারে। শেষ পর্যন্ত একাধিকবার আলাপ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে কিছুটা জায়গা তারা ছেড়ে দেবেন এবং এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সারা রাত ধরে চলবে, যতক্ষণ পর্যন্ত না সিও তিনি তাদেরকে তাদের ডেপুটেশন নেন। সারা রাত ধরে এই অবস্থান বিক্ষোভ চলবে। আমরা দেখলাম সেলিমদা একটুখানি আমরা দেখলাম যে দফায় দফায় আপনাদের সঙ্গে পুলিশের কথা হলো এবং তারা একটা সময় দেখলাম প্রচুর জমায়েত করেছিল এখানে, একেবারে পুলিশ এসে প্রচুর গাড়ি নিয়ে এসে। কি বলবেন, কেন, কি কারণে? প্রথমে ওরা এসে বলে যে আপনাদের ওই সাইডে মিটিং হয়, এই রাস্তার ওপরে নয়। আমরা এই রাস্তায় একটা ফাঁকা প্যান্ডেল করা আছে, আপনি এই রাস্তায় হয় না কেন বলছেন? বিওরা বলল পারমিশন নেই। আমরা বললাম যখন রাজভবনের সামনে মুখ্যমন্ত্রীর পোষ্যপুত্র করেছিল তখন পুলিশ প্যান্ডেল করে দিয়েছিল 140 ধারার মধ্যে। রেড রোডে মমতা যখন রাজনৈতিক কর্মসূচি করেছেন তখনও পুলিশ সহযোগিতা করেছে। আর 21শে জুলাই যে 3 দিন 4 দিন ধরে ওইখানে রাস্তা বন্ধ করে দিয়ে পুলিশে পাহারায় প্যান্ডেল হয়, মালপত্র ফেলা হয়, তাহলে সেগুলো পারমিশন লেটার দেখান। বললো সেটা আলাদা কথা, আপনি এখনকার কথা বলছি। আর কদিন পরে মেট্রো চ্যানেলে মমতা যখন নাটক করবেন তখন তো রাস্তার উপর, তখন তো বলবেন না রাস্তা বন্ধ হচ্ছে। আগে যখন রাজীব কুমারকে বাঁচানোর জন্য করেছিলেন গত ভোটের সময়, তখন তো দুটোই বন্ধ করা ছিল, গোটা রাস্তাই বন্ধ হয়ে যায়। তাহলে এক আইন হবে। দরকার হলে আমরা হাইকোর্টে যাব কালকে সকালে, বিকাশবাবুর সঙ্গে কথা বললাম যে আমরা বলবো যে দুটো আইন হতে পারে না দেশে। আর পুলিশের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই। তারপরে পুলিশ বলল যে একটা দিকে রাস্তা খুলে দিন। আমরা হ্যাঁ একটা দিকে রাস্তা আমরা আছি। তারপরে এসে আরও যে কুখ্যাত অভয়াকাণ্ডের সময় আরজি করে যার নাম বিখ্যাত হয়েছিল, সেই নাকি এসে আমাদের লোকজনের সঙ্গে কথা বলছে। আমি একটু পাশে চা খেতে গেছিলাম একটা ইউনিয়ন অফিসে, তা আমি এসে বললাম এরকম কোনো কথাবার্তা চলবে না, কারণ প্রিজন ভ্যান 3-3টে কয়েকটা বাস তোমরা দেখেছো, সব নিয়ে এসে আবার বলছে আপনাদের রিকোয়েস্ট করছি। আর রিকোয়েস্ট করতে হলে ওইসব পাওয়ার দেখি হয় না। আপনারা যদি সব বাস ফিরে নিয়ে যান আর সব প্রিজন ভ্যান ফেরত নিয়ে যান, তারপর আসুন কথা বলবো। তারা সেটা করেন, কথা বলেন। এটা যুক্তি ছিল যে রাস্তা হচ্ছে তোমার গিয়ে আজকে তো ঠিক আছে, কিন্তু কালকে থেকে দুমুখ রাস্তা, তাতে অন্তত একটা লেন না ছেড়ে দিলে অসুবিধে আছে। আমরা বলছিলাম কাল সকালে আমরা ছেড়ে দেবো, রাত্রে আমাদের চলুক। কিন্তু বললো না, দোলের দিনে রাত্রেবেলাতে আবার একটু গাড়ি ঘোড়া চলে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি বললাম ঠিক আছে, আপনার দায়িত্ব সেফটি, সিকিউরিটি, রাস্তার রোড সেফটির দায়িত্ব। কারণ তৃণমূলের সব নেতাদের এখন তো দেশি বিদেশি গাড়ি আছে, কাউন্সিলর ছেলের, এমএলএর ছেলের, তো যাতে রাত বিরাতে গাড়ি না ঢোকে তার পুরো পাহারা আপনাকে দিতে হবে।
দায়িত্ব নিতে হবে, এবং তাহলে আমরা আপনাদের আগের পূর্বনির্ধারিত যে রেলিংয়ের ব্যবস্থা ছিল সেই রেলিংটা আপনারা ফেরত নিন। কারণ আমাদের জমায়েত বড় হয়েছিল যখন, তখন আমরা একটু চড়া করে দিয়েছিলাম, রাতের বেলা আবার ছোটো হয়ে গেছে, আবার কালকে যখন জমায়েত বাড়বে তখন আবার রেলিংটাকে সরিয়ে হবে। আপনারা কতদিন পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চালাবেন বা কতক্ষণ? এই কতক্ষণের উত্তর তো আমাদের কাছে নেই, তো ইলেকশন কমিশনের কাছে আছে। কারণ আমরা বলেছি নো ভোট উইদাউট প্রপার ভোটার লিস্ট। 6 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবস্থান বিক্ষোভ করবেন, তারও দাবি হচ্ছে এই 60 লক্ষ ভোটার তাকে নিয়ে যে ঘটনাটা ঘটছে। আপনাদেরও দাবি হচ্ছে যে গোটা বিষয়টা মীমাংসা হবে এবং তারপরে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে হবে। দুজনের দাবির মধ্যে কোথাও কিন্তু পার্থক্য নেই, তাহলে এই সমস্যা আছে, কোথায়? পার্থক্য আছে। দুজনের তো কথা নয়, 60 লক্ষ লোকের কথা। এদের লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো কেন? সুপ্রিম কোর্টের রায় আছে আব্দুর রহিম আর রহিম আলী, তাতে কোনো তফাৎ নেই। সাফিক্স আর প্রেফিক্স দেখে, বানান ভুল দেখে ভোটার অধিকার কেড়ে নেওয়া যাবে না। এইটা কেন উনি অ্যাসেম্বলিতে একটা রেজলিউশন করে ইসিআইকে পাঠালেন না যে বাঙালিদের নাম এরকম হয়? গাঙ্গুলি, গঙ্গোপাধ্যায়, খাতুনের নাম আমি প্রথম থেকে বলছি TUN আর TNN দুটোই হয়, শেখের বানান SK হয়, SHEIKH হয়। এটা একটা রেজলিউশন করে বলে দিলে এত লোককে এফিডেভিট করতে হতো না, এত ডকুমেন্টস জমা দিতে হতো না। আচ্ছা, তার আগে তিনি একটা সর্বদলীয় বৈঠক দেখতে পারতেন। এটা তো নাটক হচ্ছে এখন কেরালায়, তামিলনাড়ুতে, অন্যান্য রাজ্যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এটা কেন বড় ক্রাইসিস? তাই এত বড় ক্রাইসিস যেখানে মুখ্যমন্ত্রীকে রাস্তায় নামতে হচ্ছে, এরা মিছিলও করেছেন একটা উনি, তারপরে সুপ্রিম কোর্টেও গেছে। সুপ্রিম কোর্ট জাননি, মিথ্যা কথা প্রচার করেছো তোমরা বলে বলছি। সুপ্রিম কোর্টে মুস্তারি বানু গেছে, CPIM গেছে, আর পরে অনেকে যুক্ত হয়েছে। তো 1 নম্বর পিটিশন হচ্ছে মুস্তারি বানুর, উনি এখানে আসবেন আজকে রাত্রে ধর্নায়। অর্গানিক পরিযায়ী শ্রমিক, তার পরিবার মুর্শিদাবাদ থেকে রওনা দিয়েছে, এখানে চলে আসবে। আর এই জন্য আসল আর নকলের তফাৎটা বুঝতে হবে। কিন্তু আমি যেটা বলছিলাম, উনি সর্বদলীয় বৈঠক ডাকলেন না, উনি বিধানসভায় প্রস্তাব করলেন না, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল না, কেরালা এবং তামিলনাড়ু সরকার গিয়েছিল। যেরকম উনি ওয়াকাফ আইন ঝুলিয়েছেন, যেরকম তিনি CA আইন ঝুলিয়েছেন, যেরকম তিনি OBC A ঝুলিয়েছেন আইন না মেনে, এটাও তিনি তাই করেছেন। আমি তাকে দোষ দিচ্ছি না, কিন্তু এটা RSS আর এর গেম প্ল্যান, ওনার না। কিন্তু যেহেতু মুসলমান সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ, মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ মানুষ, তপসী জাতির একটা বড় অংশ মানুষ, মহিলাদের একটা বড় অংশ মানুষ আর মমতাপন্থী হতে চাইছেন না তাদের অভিজ্ঞতায়। সুতরাং এটা RSS-এর গেম প্ল্যান। এই যে সুপ্রিম কোর্টে যাওয়া, মিডিয়া থেকে প্রচার করা, তার ইমেজ রিভিল করা, ওনাকে রাস্তায় নামানো, যে দেখো 60 লক্ষ লোকের নাম ঝুলিয়ে দিলাম। ওনার প্রশাসন ঝুলিয়েছে, BDO, SDO, DM, ISWC অফিসার, CO আন্ডারে যারা কাজ করে, ECI আন্ডারে যারা কাজ করে, তারা কেন আপলোড করলো না তথ্য? কেন তারা এই অ্যাপটা ভুল সেটা নিয়ে বললো না? কেন উনি প্রথমেই বললেন না কেন যে এইগুলো করা যাবে না? কিন্তু এখন উনি মাসিয়া সাচ্ছেন। মোদি যেরকম বালাকোট দেখিয়ে, মোদি যেরকম পুলওয়ামা দেখিয়ে, মমতা BJP একসঙ্গে ছিল যখন, তখন যেরকম কার্গিল দেখিয়ে, CA NRC দেখিয়ে যখন ভোট হয়েছে, এইরকম এই লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে ভোট করতে চাইছে। একদিকে হিন্দুদেরকে বলা হবে দেখো এত রোহিঙ্গা বাদ দেওয়া হলো, মুসলমান বাদ দেওয়া হলো, যেটা শুভেন্দু বলছে ও তৃণমূল ছিল, আর মমতা বলবেন দেখো আমি লড়ে আবার আদায় করে নিলাম। এটা তামাশা। আমরা চাইছি এই নাটক বন্ধ হোক, ভোটার লিস্টে ভোটারদের নাম ফিরে আসুক, যাদের নাম ডিলিট হয়েছে তাদের যথাযথ হিয়ারিংয়ের ব্যবস্থা করা হোক, দরখাস্ত করা হোক, এবং প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। এটা এই রাস্তায় দাঁড়িয়ে আমরা 2.5 মাস আগে বলে গেছি, সেটা এখনও বলছি। আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, মমতা ব্যানার্জি এক জায়গায় দাঁড়িয়ে নেন। উনি বলেছিলেন নো SIR, কিন্তু SIR তো হলো। কী করলেন উনি বলেছিলেন মতুয়াদের সব নাগরিকতা আছে, তাহলে কেন বাদ হলো? উনি মুসলমানদের বলেছিলেন আমি আছি, তোমাদের কোনো বিপদ হবে না, বিপদ দিকে ঠেলে দিয়েছেন শুধু অভিষেককে বাঁচানোর জন্য। এই যত কাণ্ড কারখানা হচ্ছে দেখবে, ED CBI প্রতীকজনে ফাইল নিয়ে যাওয়ার পরেও কেউ কোনো মুভ করছে না। এখন 60 লক্ষ লোককে বলছে বিচারাধীন। আমরা তো চেয়েছিলাম শিক্ষক নিয়োগের দুর্নীতি, বালি পাচার, কয়লা পাচার, তোলাবাজ, 100 দিনের টাকা চুরি করেছে যারা, বিদেশে টাকা, তারা বিচারাধীন হোক। কিন্তু কেন্দ্রীয় সরকার আর ECI 60 লক্ষ বাংলার মানুষকে বিচারাধীন করে কোনো রকম ভাবে প্রস্তাব আসে আলোচনা করার, আন্দোলনের করার, আপনার প্রস্তুত আছে? এই প্রশ্ন কার প্রস্তাব আসবে?
সরকারের তরফে যেটা বলছিলেন সর্বদলীয় বা এরকম কোনো ভাবনা চিন্তা? কখনো করে? মমতা ব্যানার্জি যখন সিএনআরসি মুভমেন্ট হয়েছে, যারা মুভমেন্ট করেছে তাদেরকে জেল দিয়েছেন, কেস দিয়েছেন, মিথ্যা মামলা করেছেন। করোনার সময় যখন আমরা ফ্রি টিকা হোক তার জন্য বলেছি, বিমান বস্করদের কেস দিয়েছেন। কারণ ওয়াকাফের সময় উনি বলেছেন কেউ যদি ওয়াকাফ নিয়ে আন্দোলন করে তাহলে আমার থেকে খারাপ কিছু হবে না। যখন নুপুর শর্মার সময় মুসলমানরা নেমেছিল বাঁকড়াতে, তখন উনি বলেছিলেন দিল্লিতে যাও। তাহলে উনি স্বৈরতান্ত্রিক একটা প্রবণতায় উনি বলেন একাই 100, উনি করবেন, আর কেউ করবে না। এটা হচ্ছে ওনার কাজ। সুতরাং উনি কখনোই যে 22টা দল নিয়ে মহাজোট করেছিলেন তাদের নিয়ে আজ পর্যন্ত বসলেন না, আমাদের নিয়ে কি বসবেন? শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছেন যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে এবং পুলিশের সঙ্গে তাদের আলাপ আলোচনা হচ্ছে। আমি একটা ছবি দেখাই যে বিশাল পরিমাণে পুলিশ জমায়েত এখানে হয়েছিল, যদি আস্তে আস্তে এই পুলিশ জমায়েত অনেকটাই সরে যাচ্ছে এবং এখানে সারা রাত অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এর মধ্যে যদি আবার নতুন কোনো ঘটনা ঘটে, নিশ্চিতভাবেই সেই ঘটনার ছবি খবর আমরা এবিপি আনন্দের ফেসবুক লাইভে এবং এবিপি আনন্দে অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার। হ্যাঁ, উড়ে গেলে গেল রে।